জীবনের সবকিছুই শূন্য থেকে শুরু করতে হয়, কিন্তু শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত জীবন কোথায় গিয়ে থামবে তা জীবনের লাস্ট স্টেজে না গেলে বোঝা সম্ভব না। একটা সহজ সরল ছেলে যে তার বোন মারা যাওয়ার পর তার বোনের ছেলের একটা রিসোর্টে বহুদিন পর বেড়াতে আসে। সেখানে আসলে তাকে একজন একটা আংটি দেয়, সেও আংটিটা নিয়ে হাতে পরে ফেলে। তারপর দিয়ে শুরু হয় যত ঝামেলা। প্রতিটা মুহূর্ত সে ভয় ভয় থাকে, সে নিজেও বুঝতে পারে না যে একটু পরে তার সঙ্গে কি ঘটতে চলেছে। প্রতিটা মুহূর্তের নতুন নতুন চমক দেখে তার তো প্রায় পাগল হওয়ার পালা। একসময় তো সেই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে সে জীবিত আছে নাকি মারা গেছে, আশেপাশের লোকগুলো ওগুলো জীবিত নাকি ওগুলোও মারা গেছে। মুভিটা ভালো মন্দ মিশিয়ে মোটামুটি ঠিকই আছে, কিছু কিছু সিন তো সেই অস্থির লেগেছে। তো এক্সপ্লেন করছি টুইস্টে ভরপুর একটা তেলেগু থ্রিলার সাসপেন্স হরর মুভি। মুভির নাম মাতা রানী মৌনা মিডি। তো চলুন মুভি শুরু করা যাক। মুভির প্রথমে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম রাম, যে তার বড় বোনের মৃত্যুর পর এই প্রথম তার ছেলে রাজের সাথে একটা রিসোর্টে দেখা করতে এসেছে। আসলে রাম ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে, আর রাজের এই রিসোর্টের পাশেই একটা কলেজে রাম অ্যাডমিশন নিয়েছে। রাজ এখানে একাই থাকে, কারণ সে এখানে বিভিন্ন ট্যুরিস্টদের রিসোর্ট ভাড়া দেওয়ার বিজনেস করে। তার এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে, তার মধ্যে একটা রিসোর্ট হচ্ছে এটি, যেখানে রাজ বর্তমানে থাকে। তো রাজ রামকে দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। তারা সমবয়সী হওয়ার কারণে তাদের মধ্যে মামা ভাগিনার সম্পর্ক থেকে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি। তাই রামকে দেখেই তার সঙ্গে রাজ খুনছুটি শুরু করে দেয়। একটু পরে রাজ রামকে বলে, মামু তোমার সাথে এখন আর যুদ্ধ করলে আমার চলবে না, আমার কিছু কাজ আছে। ঘরে তোমার নাস্তা রেডি করা আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিও। আর বাইরে একজন বয়স্ক লোক কাজ করছে, ওনার কাজ শেষ হয়ে গেলে তোমার সাথে উনি দেখা করতে আসবে। ঘরে অমুক জায়গায় টাকাটা রাখা আছে, ওনাকে ওই টাকাটা দিয়ে দিও। এই বলে রাজ সেখান থেকে চলে গেলে সিন চলে আসে একজন বয়স্ক লোকের কাছে, যে এই রিসোর্টের গার্ডেনে কিছু নতুন গাছ রোপণ করার জন্য গর্ত করতে লাগলে হঠাৎই মাটি করতে করতে একটা আংটি খুঁজে পায়। এদিকে রাম তার মারা যাওয়া বোনের ছবিটা খুব ভালোভাবে দেখতে লাগে এবং তার বোনের সাথে তার ছোটবেলার কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। এর মাঝেই বাইরে কলিং বেল বেজে ওঠে। রাম দরজা খোলে, দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, টাকা নিতে এসেছে। রাম তাকে টাকা দিয়ে দিলে সে বলে, বাবু বাগানে গর্ত করতে গিয়ে এই আংটিটা পেয়েছি, দেখেন তো এই আংটিটা আপনার কিনা। রাম কোনো কথা না বলে সেই আংটিটা নিজের আঙুলে পরে নেয়। তখন দেখা যায় যে সেই আংটির ভিতরের পাথরে একটা হলুদ রশ্মি বৃত্তাকারে ঘুরছে। এরপর রাম লোকটিকে বলে, ঠিক আছে তুমি এখন চলে যাও। লোকটি সেখান থেকে চলে যায়। সিন চলে আসে পরদিন সকালে রামের কলেজে। রামের কলেজের টিচার যখন তাদের ফটোগ্রাফির বিভিন্ন পিক্সেল সম্বন্ধে বোঝাচ্ছিল, তখন রামের অজান্তেই রামের হাত সব কিছু খাতায় নোট করে নিচ্ছিল। এরপর ক্লাস শেষ হয়ে গেলে হঠাৎই রামের চোখ তার হাতের দিকে যায় এবং তার খাতায় হুবহু টিচারের বোর্ডে বোঝানো চোখের ছবি এবং বিভিন্ন পয়েন্ট খাতায় নোট হয়ে যাওয়া দেখে সে তো ভয়ে আঁতকে ওঠে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর রাম যখন বাসায় ফিরছিল, তখন যেতে যেতে রামের বাইকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। সে বাইক থেকে নেমে দেখতে লাগে যে তার বাইকের কি সমস্যা হয়েছে, আর তখন সে দেখতে পায় যে সেখানে একটা মেয়েও দাঁড়িয়ে আছে। সম্ভবত তার স্কুটিটা খারাপ হয়ে গেছে, তাই সে তার পরিচিত কাউকে ফোন দিয়ে আসতে বলে সেখানেই অপেক্ষা করে। রাম এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, মেয়েটাও এটা লক্ষ্য করে, সে রামের দিকে তাকায়। রাম তাড়াতাড়ি তার চোখ সরিয়ে নিয়ে আবার বাইকের সমস্যা খুঁজে থাকে। এর মাঝেই মেয়েটি তার স্কুটি ওখানে ফেলে রেখে তার ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। রাম বলে, এই যে হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? মেয়েটা তখন ভয় পেয়ে আরো জোরে জোরে যেতে লাগে, একটা পাথরে হোঁচট খায় আর রাস্তায় পড়ে যায়। রাম তখন তাকে বলে, আরে আমাকে ভয় পাচ্ছেন কেন, আমি কোনো খারাপ মানুষ নই। এই বলে মেয়েটিকে সাহায্য করার জন্য রাম তার দিকে হাত বাড়ালে মেয়েটি রামের সাহায্য ছাড়াই উঠে দাঁড়িয়ে রামের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর নিজেই কান্না করতে থাকে। রাম বলে, এটা কি হলো? থাপ্পড় মারলেন আমাকে আর কান্না করছেন আপনি? মেয়েটা বলে, রাম ভয় ভয় বলে, আপনি কি বোবা? মেয়েটা কোনো উত্তর না দিলে রাম বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসতে গিয়ে আপনার ফোনটা ওখানে ভুল করে ফেলে এসেছিলেন, সেটাই আমি আপনাকে ফেরত দিতে এসেছি, এই নিন আপনার ফোন। মেয়েটা ফোন হাতে নিয়ে রামকে বলে, রাম বলে, না না ঠিক আছে, সরি বলতে হবে না। আচ্ছা আমার অনেক কাজ আছে, এখন তাহলে আমি যাই, পরে আবার দেখা হবে, বাই। এই বলে সে চলে যেতে লাগলে মেয়েটা তাড়াতাড়ি করে রামের সামনে এসে দাঁড়িয়ে তার ব্যাগটা রামের হাতে দিয়ে কান ধরে উঠবাস করতে থাকে। রাম হাসতে হাসতে ভাবতে লাগে, আচ্ছা পাগল মেয়ে তো। এরপর মেয়েটি রামের সাথে হাত মেলাতে চাইলে রামও তার হাত বাড়িয়ে দেয়। রামের হাতের আংটির সাথে মেয়েটার হাত বারে বারে স্পর্শ হতে থাকে, আর তখনই কোথা থেকে যেন একটা অজানা আওয়াজ ভেসে আসে। আর রাম যে রিসোর্টে থাকে সেই রিসোর্টের ভিতরে থাকা দোলনাটা নিজের থেকেই দুলে ওঠে। এবার রাম মেয়েটিকে তার ব্যাগটি ফেরত দিলে মেয়েটি তার ব্যাগ থেকে একটা স্যানিটাইজার বের করে তার হাতটা ভালোভাবে ওয়াশ করতে থাকে। রাম তো এই দৃশ্য দেখে পুরাই অবাক, এই মেয়ে করে কি? এর মাঝেই মেয়েটা হাসতে হাসতে রামকে ইশারা করে বলে, তুমি এখানে কোথায় থাকো? এই তো কিছুটা দূরেই একটা রিসোর্ট আছে না, ওই রিসোর্টে। তুমি কোথায় থাকো? আমি আমি থাকি ওই রিসোর্টের পিছনের দিকে কিছুটা দূরে একটা বাসা রয়েছে, সেই বাসায়। এরপর তারা একসাথেই তাদের বাসার দিকে রওনা দেয়। সিন চলে আসে ওই দিন রাতে।
রাম রাতে যখন একা ঘুমাচ্ছিল তখন তার হঠাৎ কিরকম যেন গলা শুকিয়ে আসে, আর সেই কারণে তার ঘুম ভেঙে গেলে সে যখন উঠে পানির বোতলটা হাতে নিয়ে পানি খেতে যায়, ঠিক তখনই তার চোখ যায় সিলিং পাখার দিকে, আর সঙ্গে সঙ্গে কালো ধোয়ার মতো কি যেন একটা তার মুখের উপর নেমে আসে। রাম আবার বিছানা লুটিয়ে পড়ে, আর তখনই রামের ঘুম ভেঙে যায়। এরপর সে সত্যি সত্যি পানির বোতলটা হাতে নিয়ে পানি খেতে গিয়ে ভয় ভয় আবার সিলিং ফ্যানের দিকে তাকায়, আর তখন সে তাকিয়ে দেখে যে সিলিংয়ে তো কোনো ফ্যানই নেই। কিরকম বোকা বোকা একটা স্বপ্ন দেখলো সে, এটা ভেবেই তার হাসি পেয়ে যায়। সে আবার বিছানায় শুয়ে পড়ে, আর তখনই সে কিছু মানুষকে তার সামনে অনুভব করে চোখ খুলে লাফ দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গেই রাজ এবং তার বন্ধুরা খিলখিল করে হেসে দেয়। রাজ বলে, কি ব্যাপার মামু, ঘরের দরজা খুলে ঘুমাচ্ছিলে কেন? আরে না না, আমি তো ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তো এরা তিনজন হচ্ছে রাজের বন্ধু, যার মধ্যে একজনের নাম পুষ্পা, একজনের নাম বিষ্ণু, আর একজনের নাম কাশি। এই কাশি আবার ফুল খুব পছন্দ করে, তাই সবসময় হাতে গলায় ফুলের মালা পরে থাকে। এরপর তারা রামকে নিয়ে একটা নাচের অনুষ্ঠানে যায়, আর সঙ্গে সঙ্গেই একটা গান শুরু হয়ে যায়। রাম, রাজ আর তার বন্ধুরা উড়াধুরা নাচ শুরু করে দেয়। ইয়ং বয়সী পোলাপান নাচানাচি করে বাড়ি ফেরার সময় মাল একটু বেশিই খেয়ে ফেলে। রাম টলতে টলতে বাসায় ফেরে। সে খেয়ালও করে না যে তার মাথার উপরে একজোড়া পা বসা অবস্থায় নড়াচড়া করছে। নেশা তো হাই পিক আপে, তাই রুম পর্যন্ত আর যেতে পারে না। ড্রয়িং রুমেই সোফার উপর বসে পড়ে, আর তারপরেই ঘুম। একটু পরেই হঠাৎ রুমের ভিতর এবং বাহিরের বাতিগুলা নিজের থেকেই অন অফ হতে থাকে, আর এই কারণে রামের ঘুম ভেঙে গেলে সে বাইরে বেরিয়ে দেখে যে একটা ক্যারাম বোর্ডে কিছু গুটি অগোছালোভাবে সাজানো রয়েছে। সে ব্যাপারটাকেও তো পাত্তা দেয় না, বাইরের লাইট অফ করে। বাইরের লাইট অফ করে যখন রুমে যাবে তখন সেই অজানা আওয়াজটি তার কানে আসে। মনে আছে ওই যে আওয়াজটা হয়েছিল প্রথম দিন, যেদিন ওই মেয়েটার সাথে রামের প্রথম দেখা হয়েছিল, সেই আওয়াজটা। এরপর আওয়াজটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর রাম পিছন ঘুরে দেখে যে আবার বাতিগুলো নিজের থেকেই জ্বলে উঠেছে। রাম কিছুই বুঝতে না পেরে আবার যখন বাইরে লাইট অফ করতে যায় তখন দেখে যে ক্যারাম বোর্ডের সমস্ত গুটিগুলো সুন্দরভাবে কে যেন ক্যারাম বোর্ডের উপরেই সাজিয়ে রেখে দিয়েছে। ব্যাপারটা রামের ভালো লাগে না, ভয় হতভম্ব হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। তাড়াতাড়ি বাইরের লাইটটা কোনো রকম অফ করে রুমের ভিতরে এসে রুমের দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে রাম তার ক্যামেরাটা নিয়ে রিসোর্টের আশেপাশের টুরিস্ট স্পটগুলোতে একা একা ঘুরতে বেরিয়ে পড়ে। সারাদিন এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করে সন্ধ্যার সময় যখন একটি মন্দিরে গিয়ে সে বসে, তখন তার সাথে সেই মেয়েটির দেখা হয়। রাম বলে, হায়। মেয়েটি ইশারায় বলে, কি ব্যাপার, হাতে ক্যামেরা নিয়ে এখানে কি করো? আসলে আমি একজন ফটোগ্রাফার, তো তাই আজকে সারাদিন ঘুরে ঘুরে কিছু ফটো তুলছিলাম। মেয়েটা বলে, ও আচ্ছা, তা তোমার ক্যামেরাটা দিয়ে আমার কিছু পিক তুলে দিবে? রাম তখন মেয়েটার অনেকগুলো পিক তুলে দেয়, আর এই পিকগুলো দেখে তো মেয়েটাও ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, পিকগুলো খুব সুন্দর হয়েছে। রাম বলে, তুমি এমনিতেই খুব সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা তখন ইশারায় তার নাম বোঝাতে লাগলে। রাম বলে, তুমি কি আমাকে মারতে চাও? এরকম ইশারার নাম আমি কি করে বুঝবো? এরপর মেয়েটা যখন ইশারায় তার নাম বোঝাতে পারে না, তখন সে তার মোবাইলে থাকা একটা রাম সীতার ছবি বের করে রামকে ঢেকে দিয়ে পাশের ছবিটাকে দেখিয়ে বলে, এর যে নাম আমারও তাই নাম। রাম বলে, ও তোমার নাম সীতা? মেয়েটি বলে, তোমার নাম কি? রাম তখন মোবাইলের ছবিটার সীতাকে ঢেকে দিয়ে পাশের জনকে দেখিয়ে বলে, এর যে নাম আমারও তাই নাম। এরপর তারা মন্দির থেকে বাহিরে এসে যখন রাস্তা দিয়ে বাসার দিকে রওনা দেয়, তখন সীতা রামের কাছ থেকে তার ফোন নাম্বারটি চেয়ে নিয়ে রামের নাম্বারে কল দিয়ে তার নাম্বারটাও রামকে দিয়ে দেয়। এরপর সীতা রামকে বলে, ঠিক আছে, রাত্রি অনেক হয়েছে, এখন তাহলে আমি যাই, আবার তোমার সাথে পরে দেখা হবে। এই বলে সে চলে যায়। সিন চলে আসে রামের রিসোর্টে। রাম যখন আজকে সন্ধ্যায় সীতার সাথে কাটানো সেই মুহূর্তের কথাগুলো ভাবছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার ব্যাগটা ফ্লোরের উপরে পড়ে রয়েছে এবং তার পাশেই পড়ে রয়েছে তার ক্যামেরাটা। কিন্তু তার থেকেও বড় কথা হলো যে সীতার ছবিটা ক্যামেরা ওপেন করে কে বের করলো? এই রিসোর্টে তো সে এখন একাই রয়েছে। সে যখন এইসব কথা ভাবতে লাগে তখনই সে হঠাৎ ঘরের দরজা ধাক্কানোর আওয়াজ পায়। আরে কে ওখানে? কোনো উত্তর আসে না। একটু পরে আবার দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ। রাম আবার বলে, ওখানে কে? এবারও কোনো আওয়াজ আসে না। তাই সে ক্যামেরাটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে যেতে লাগে। এরপর সে সিঁড়ি পার করে উপরতলায় আসে। কিছুক্ষণ অন্তর অন্তর আওয়াজটা ঠিকই হচ্ছে, কিন্তু কোন রুম থেকে আসছে সেটা রাম বুঝতে পারে না। তাই সে সেখানকার প্রতিটা রুমের দরজায় কান দিয়ে চেক করতে থাকে যে কোন রুম থেকে ওই আওয়াজটি আসছে। একসময় রাম সেই রুমটা খুঁজে পায়। এরপর ধীরে ধীরে রুমের দরজা খুলতেই সে যেন কি দেখে ফেলে। আতঙ্কে লাফ দিয়ে 5 হাত পিছনে চলে আসে। এরপর সে নিজেকে কোনো রকম সামলে আবার সেই দরজা খুলে ভিতরে গিয়ে দেখে যে কে যেন সেখানে পড়ে রয়েছে, কিন্তু তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। রাম বডিটাকে উল্টিয়ে দেয়, আর এরপর সে যা দেখে তাতে তার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে আসে। সে ভয় লাফ দিয়ে পিছনে সরে যায়। এটা যে তারই ভাগিনা রাজ, কিন্তু দেহে যে কোনো প্রাণ নেই। রাম কি করবে কিছুই বুঝতে পারে না। সে তখন ভয় দিশেহারা হয়ে সিঁড়ি থেকে নিচে নেমে রুমের দরজা খুলে একদম বাইরে বেরিয়ে আসে। রাজের বন্ধুদের ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু এত রাতে সবার ফোনে সুইচ অফ। রাম কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে পাগলের মতো ছটফট করতে লাগে। হঠাৎ করেই তার হাত পাগুলো যেন কিরকম বেঁকে যেতে শুরু করে, আর এক সময় ধীরে ধীরে সে মাটিতে লুটিয়ে পড়ে।
জ্ঞান হারিয়ে যায়। একটু পরে জ্ঞান ফিরলেই সে যেন কোনো ঘোরের মধ্যেই আবার দৌড়ে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে রাম ফ্লোরে অচেতন অবস্থায় ঘুমিয়ে আছে। এর মাঝেই কলিং বেলের আওয়াজ শুনে রাম ঘুম থেকে উঠে দরজা খুলে যা দেখে তাতে তো তার অবস্থা খারাপ। হচ্ছেটা কি তার সাথে কিছুই বুঝতে পারে না। রাম বলে, এই তুই এখানে আসলে কিভাবে? তুই আমাকে ধরবি না, ঘরের ভিতরে আসবি না। এই বলে সে রাজের থেকে দূরে পালিয়ে যেতে থাকে। রাজ বলে, আরে মামু, পাগল টাগল হয়ে গেল নাকি? আমার রিসোর্ট আর তুমি আমাকেই বলছো যে আমি আসলাম কিভাবে? কিন্তু রাম রাজের সাথে কথাও বলবে না আর তার কাছে নিজেকে ধরাও দেবে না। এদিকে রাজ তাকে না ধরে ছাড়বে না। শেষে অনেক দৌড়াদৌড়ির পর রাজ রামকে ধরে। রাজ বলে, আরে মামু, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? উপরের ঘরে তোর ডেড বডি পড়ে আছে আর তুই এখানে নাচানাচি করিস কিভাবে? আমার ডেড বডি? সকাল সকাল কয় প্যাক মাল মেরেছো? কোথায় ডেড বডি? চলো দেখি। এই বলে রাজ জোর করে টানতে টানতে রামকে সেই রুমের কাছে নিয়ে যায়। রাম বলে, ভাগিনা, দরজা খুলিস না। রাজ কথা শোনে না, দরজা খুলে ফেলে। রাজ বলে, কি ব্যাপার মামু, এই বডিটা কার বডি? আর এইরকম ঘটনা ঘটলো বা কিভাবে? এইসব বলতে বলতে রাজ ভেতরে যায়। ডেড বডি উল্টায়। রাজের অবস্থাও খারাপ। রাম বাইরে থেকে বলে, এবার বিশ্বাস হলো? আমি বললাম না যে ভিতরে তোর ডেড বডি পড়ে আছে? রাজ বলে, আমার ডেড বডি? আমার ডেড বডি কোথায়? এটা তো তোমার ডেড বডি। বোঝো ঠেলা। রাম ভিতরে গিয়ে আবার ডেড বডি উল্টালে রাজের বডি দেখে। দুজন ভয় ঘরের দুই কোনায় বসে বসে ডেড বডির দিকে তাকায়। যখন রাম ডেড বডির দিকে তাকায় তখন দেখে যে সেটা রাজ। আবার যখন রাজ ডেড বডির দিকে তাকায় তখন দেখে যে ওটা রাম। দুজনের মধ্যেই কনফিউশন তৈরি হয়ে যায় যে কে জীবিত আর কে মৃত। একে অপরকে ভয় পেতে লাগে। কেউ কারো ধারে কাছে ঘেঁচতে পারে না। কেউ যদি কারো একটু কাছে চলে আসে তাহলে আরেকজন বলে, এই দূরে সর। এইভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু কোনো সমাধানে তারা আসতে পারে না। তখন রাজ বলে, মামু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আমার বন্ধুদের ফোন করি, ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে আমরা বুঝবো যে আমরা এখনো বেঁচে আছি, আর যদি ওরা আমাদের না দেখে তাহলে বুঝবো যে আমরা মরে গেছি। তারা যখন বসে বসে এইসব বুদ্ধি করছিল তখন সেখানে সীতা আসে। রাম সীতার কাছে যায়। রাম ভাবে হয়তো সীতা তাকে দেখতে পাবে না, কারণ সে তো ভূত। সীতা বলে, কি ব্যাপার, কতক্ষণ ধরে ফোন করছি, ফোন রিসিভ করো না কেন? রাম বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? সীতা বলে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এর মধ্যে রাজ সেখানে এসে বলে, কি ব্যাপার মামু, একে আবার কোথা থেকে সংগ্রহ করলা? রাম তখন তাকে সীতার পরিচয় দেয়, কিভাবে তার সাথে দেখা হলো, কি কি হয়েছে সব কিছু বলে। এর মাঝেই আমাদের সেই আংটিটা দেখানো হয়, যে আংটিটা কখন যেন রামের হাত থেকে খুলে রিসোর্টের মধ্যেই পড়ে গেছে। আংটিটা অটোমেটিক নড়াচড়া করতে শুরু করে, আর তখনই সীতার কানে সেই আওয়াজটা আসে, যে আওয়াজটা প্রথম থেকে বিশেষ বিশেষ সময় বেজে ওঠে। সীতা রামকে জিজ্ঞাসা করে যে, তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ? রাম বলে, কই না তো। রাজা বলে, না, কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না। এরপর সীতা রামের সাথে দেখা করে তার বাসায় চলে যায়। এদিকে রাজের 3 বন্ধুও সেখানে আসে। তারাও রাম আর রাজ দুজনকেই দেখতে পাচ্ছে না, তার মানে রাজ আর রাম মারা যায়নি। এই আনন্দে সকাল সকালে তারা পার্টি শুরু করে দেয়। মদ খেতে খেতে মদ ফুরিয়ে যায়। রাম তখন বুদ্ধি করে যে ঘরের মধ্যে তারা ডেড বডি দেখেছিল সেই ঘরে মদ রাখা আছে এই বলে পুষ্পাকে নিয়ে আসতে বলে। পুষ্পা সেই ঘরে যায়, আর সাথে সাথে সে ভয় পেয়ে দৌড়ে আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে। পুষ্পা বিষ্ণুকে বলে, ভাই, আমি মদ আনতে পারবো না, তুই গিয়ে নিয়ে আয়। এরপর বিষ্ণু মদ আনতে যায়, তারপর কাশিও মদ আনতে যায়, কিন্তু কেউই মদ আর নিয়ে আসতে পারে না। উল্টে কি দেখে যেন ভীষণ ভয় পেয়ে ফিরে আসে। রাম আর রাজ বলে, কি ব্যাপার ভাই, তোরা এত ভয় পেয়েছিস কেন? তখন তারা 3 বন্ধু রামকে বলে, ভাই, তোদের দুজনের কি প্ল্যান বলতো? তোরা কি আমাদের এখানে মারার জন্য ডেকে নিয়ে এসেছিস? তোদের দুজনের ডেড বডি তো ওই রুমে পড়ে আছে। রাম আর রাজ আবার কনফিউশনে পড়ে যায়। এরপর তারা সবাই মিলে একজন নাম করা তান্ত্রিক ডেকে নিয়ে আসে। তান্ত্রিক রিসোর্টের প্রত্যেকটা কোণা ভালোভাবে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। তারপর বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রের সাহায্যে একটা আগুনের রেখা তৈরি করে সবাইকে সেই আগুনের রেখা একে একে পার করতে বলে। একসময় সবাই আগুনের রেখা পার করে চলে যায়, কিন্তু রাম যখন আগুনের রেখাটা পার করবে তখন তার ফোনে বারে বারে ফোন আসে। কে ফোন করেছে? সীতা। ইম্পর্টেন্ট কাজ চলছে, ফোন ধরে না। তান্ত্রিক বলে, কে ফোন করেছে? রাম বলে, সীতা ফোন করেছে। তুমি সীতাকে কি আগে থেকে চেনো? না, আগে থেকে চিনি না, এখানে এসেই পরিচয় হয়েছে। ঠিক আছে, ডাকো সীতাকে। এখানে আসার পর তোমার সাথে আর কি কি হয়েছে? রাম তখন আংটি খুঁজে পাওয়া, সীতার সাথে দেখা হওয়া, ডেড বডি সব কিছুর কথা বলে। সীতাকেও ডাকা হয়। সীতা ঘরে ঢোকার পর ঘরের মধ্যে একরকম তাণ্ডব শুরু হয়ে যায়। কখনো ঘরের দরজায় ধুমধুম করে ধাক্কানোর আওয়াজ, আবার কখনো সীতার নাম ধরে কেউ ডাকতে থাকে, আবার কখনো সেই অদ্ভুত আওয়াজটা বেজে ওঠে। সবাই ভয় জড়সড় হয়ে যায়। তান্ত্রিক সীতার হাত ধরে সেই রুমে নিয়ে যায়, যে রুমে ডেড বডিগুলো পড়েছিল। আর তান্ত্রিকের পিছনে পিছনে বাকি সবাইও যায় ওই রুমে। গিয়ে দেখে যে রামের হাতের আংটিটা সেখানে অটোমেটিক ঘোরাঘুরি করছে। তান্ত্রিক আংটিটা হাতে তুলে নেয়, খুব ভালোভাবে আংটিটা দেখে। এরপর হাতের মুঠোর মধ্যে আংটিটা নিয়ে মন্ত্র পড়া শুরু করে, আর এই মন্ত্র বলার দ্বারা সে অতীতের কিছু জিনিস দেখতে পায়। সিন চলে যায় অতীতের 1986 সালে। একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটা বোবা, তার নামও রাম।
সে খুব বড় একজন ম্যাজিশিয়ান। তবে এই ম্যাজিকগুলো সে কোথাও শেখেনি। সে জন্মগ্রহণ করেছেই কিছু বিশেষ শক্তি নিয়ে। এই যেমন ধরেন দূর থেকে ইশারার মাধ্যমে গাড়ির দরজা বন্ধ করে দেওয়া, দূর থেকে লাইটের সুইচ অফ করে দেওয়া, বা ধরেন তার মনে হলো যে বোর্ডে কিছু লিখবে, তার উঠে বোর্ডের কাছে যেতে হবে না, সে কি লিখতে চায় সেটা মনে মনে বলে বোর্ডের দিকে তাকাবে, বোর্ডে লেখা হয়ে যাবে। কিন্তু তার স্বপ্ন সে একই রকম দেখতে আর একটা মানুষ বানাতে চায়, যে ওই মানুষটার মতনই জীবিত থাকবে। আর তার জন্য সে বিভিন্ন রকম রিসার্চ করছে। তো একদিন একটা নির্জন জায়গায় বসে সে একটা মাউথ অর্গানে সুর তোলে। আর এই সুরটাই এতক্ষণ বিশেষ বিশেষ সময় রাম, সীতা এরা সবাই শুনতে পাচ্ছিল। তো মাউথ অর্গান বাজতে বাজতে সে যখন জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটা মেয়েকে দেখতে পায়, যার নামও সীতা, যে জঙ্গলের মধ্যেই একা একা নাচ করছিল। লুকিয়ে লুকিয়ে সে সীতাকে দেখে আর মনে মনে খুব পছন্দ হয়ে যায়। সে দৌড়ে তার মায়ের কাছে আসে। বাবা নেই, 15 বছর আগে মারা গেছে। মায়ের কাছে এসে মাকে বলে যে তার একটা মেয়েকে পছন্দ হয়েছে। এরপর গাড়ি করে যাওয়ার সময় তার মাকে সে সীতাকে দেখায়ও। মায়েরও সীতাকে পছন্দ হয়ে যায়। সীতা একটা মেয়েদের অনাথ আশ্রমে তাদের নাচ শেখায় এবং তাদের খুব ভালোবাসে। এরপর থেকে প্রতিদিনই সে সীতাকে ফলো করতে লাগে। কিন্তু সীতার এটা ভালো লাগে না। তাই সে একদিন রামকে বলে, আপনি আমাকে প্রতিদিন ফলো করেন কেন? হ্যাঁ, এরকম অসভ্যর মতো কোনো মেয়েকে ফলো করতে হয় বুঝি? আপনার কোনো শিক্ষা দীক্ষা নেই? রাম কিছু বলতে পারে না, কিন্তু তার খুব কষ্ট হয়। সীতা বলে, যদি আর দেখেছে যে আপনি আমার পিছনে পিছনে ঘুরছেন, তাহলে আমি কিন্তু পুলিশকে জানাবো। রাম চুপচাপ চলে যেতে লাগলে সীতা বলে, হ্যালো, একটা সরিও তো বলতে পারতেন, এতটা অসভ্য কেন আপনি? এর মাঝে ওই অনাথ আশ্রমের ম্যানেজার আসলে সীতা বলে, আঙ্কেল, এই ছেলেটা আমাকে সব সময় বিরক্ত করে, যেখানে যাই সেখানে ফলো করে, একটা ফালতু ছেলে। আঙ্কেল বলে, মা, ইনি ওই অনাথ আশ্রমের মালিক, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। স্যার, আপনি চলে যান, ও না বুঝেই আপনাকে উল্টো পাল্টা বলে দিয়েছে, কিছু মনে করবেন না। রাম গাড়িতে উঠে পড়ে। ম্যানেজার সীতাকে বলে, মা, উনি বোবা, কথা বলতে পারে না। সীতারও কষ্ট হতে থাকে, না বুঝেই সে ছেলেটাকে কত কিছুই না বলেছে। সিন চলে আসে পরদিন। আজকে রামের জন্মদিন, তাই তার মা তাকে নিয়ে মন্দিরে পুজো দিতে এসেছে। ছেলের মঙ্গল কামনার জন্য পুজো দেওয়া হয়ে গেলে রাম একটা গাছতলায় বসে তার মাউথ অর্গানে সেই সুরটা তোলে। আর এই সুরটা সীতা শুনতে পায়। এই সুরটা সে জঙ্গলের ভিতর অনেকবার শুনেছে, কিন্তু কে বাজায় যে এই সুর সেটা সে জানে না। তাই পাগলের মতো এই সুরের উৎস ধরে সেদিকেই দৌড়ে আসতে শুরু করে। একসময় সে রামের কাছে এসে দাঁড়ায়। তখনই রামের মাও চলে আসে। সীতার সাথে রামের মায়ের এবং রামের ভালোভাবে আলাপ হয়ে যায়। আর তারপর থেকে সীতা রামের একজন ভালো বন্ধু হয়ে ওঠে। রামের ইশারার কথা সীতা মন দিয়ে শুনে গাড়ি করে ঘুরতে যায়। সীতারও রামকে ভালো লাগতে শুরু করে। একদিন রাতে রাম তার মা এবং সীতাকে তার রুমে ডাকে কিছু দেখানোর জন্য। বাইরে বাস পড়ছে, বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে পুরো অন্ধকার, একটা গা ছমছমে পরিবেশ। রাম চুপচাপ দাঁড়িয়ে মাথায় দুটো আঙুল দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে কিছু একটা করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সীতা অবাক হয়ে রামের মাকে কিছু একটা দেখায়। রামের মাও সেদিকে তাকায় আর অবাক হয়ে যায়। রাম তার মতো আর একজন মানুষ তৈরি করেছে, যে তার পাশেই দাঁড়িয়ে আছে। রামের মা বলে, রাম, তোর এতদিনের সাধনা সফল হয়েছে, তুই পেরেছিস। রামের মা খুব খুশি, কিন্তু সে ধীরে ধীরে আবার হাওয়ার সাথে মিলিয়ে যায়। রাম তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। সে অনেক রিসার্চ করে একটা মানুষ বানাতে পেরেছে ঠিকই, কিন্তু তাকে স্থায়ী হিসাবে রেখে দেওয়ার ক্ষমতা তার এখনো অর্জন হয়নি। ব্যর্থ হবার যন্ত্রণায় সে পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর ভীষণ আপসেট হয়ে বাইরে গিয়ে সিগারেট টানতে থাকে। রামের মা এসে বলে, রাম, আমার বিশ্বাস যে তুই একদিন সফল হবি, এতটা ভেঙে পড়ার কিছু হয়নি। আর আমার মনে হচ্ছে সীতা তোকে পছন্দ করে, তুই তাকে তোর পছন্দের কথা জানা। রাম বলে, কিন্তু আমার ভালোবাসার কথা জানাবো কি করে? আমি যে কথাই বলতে পারি না। পরম স্নেহে ছেলের গালে হাত দিয়ে তার মা বলে, ভালোবাসা সবসময় কথা দিয়ে প্রকাশ করতে হয় না, অনেক সময় নীরব থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়। এই নে, এই আংটিটা আমাকে তোর বাবা প্রথম দেখা হওয়ার সময় দিয়েছিল। এই আংটিটা তুই তাকে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, তোর কোনো কথা বলতে হবে না, তোর চোখই তোর ভালোবাসার কথা তাকে জানিয়ে দেবে। পরদিন সকালে রাম সেই আংটি আর একটা কাগজে কি যেন লিখে নিয়ে তার গাড়িতেই সীতার জন্য অপেক্ষা করে। সীতা আসলে আংটি কাগজ গাড়িতে রেখেই রাম তার কাছে যায়, কিন্তু কি বলবে কি বলবে না প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাত নিজে কচলাতে থাকে। সীতা বলে, রাম, আমি জানি তুমি কথা বলতে পারো না, আর আমি এটাও জানি যে তুমি এত দূরে আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে এসেছো। রাম খুশিতে সীতার হাত দুটো ধরে, তার চোখে পানি চলে আসে। তার ভালোবাসা আজকে সফল, সেই আনন্দেতেই তার চোখে পানি। এরপর রাম সীতাকে বলে, তুমি একটু দাঁড়াও, গাড়ির ভেতরে একটা জিনিস আমার রাখা আছে, আমি ওইটা নিয়ে এক্ষুনি আসছি। এই বলে রাম গাড়ির কাছে যেতে লাগে। সীতা রামের দিকে তাকিয়ে থাকে। একসময় রাম গাড়ির কাছে যায়
আংটি আর কাগজটা বের করে। তারপর সেগুলো নিয়ে সীতার দিকে দৌড়াতে থাকে। সীতারও রামের এই পাগলামিগুলো দেখতে খুব ভালো লাগছে। সে এক দৃষ্টিতে রামের দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই একটা গাড়ি এসে রামকে ধাক্কা মারে। সীতা রাম বলে চিৎকার করে ওঠে। রামের হাতে থাকা আংটিটা রাস্তার উপরেই ছিটকে পড়ে যায় আর রামের দেহটা এসে পড়ে সীতার ঠিক সামনে। সীতা রামকে ডাকতে থাকে, রাম 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 প্লিজ ওঠো, কথা বলো। রাম চোখ খোলে, তার হাতে থাকা কাগজটি সীতাকে দেয় আর তারপরে সব কিছু শেষ হয়ে যায়। সীতা কাগজটা খোলে, যেখানে লেখা আছে, সীতা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, শুধু এক জন্মই নই, প্রতিটা জন্মেই আমি তোমাকে চাই। ইতি তোমার রাম। এই চিঠি পড়ার পর রামের মারা যাওয়ার শখ সীতা আর সামলাতে পারে না। সীতাও সেখানে মারা যায়। শুধু ওই আংটিটাই সাক্ষী হয়ে থাকে এই অসমাপ্ত ভালোবাসা। আর ওই আংটির ভিতরেই রামের আত্মা প্রবেশ করে। এরপর কেটে যায় 36টা বছর। ওই আংটিটা এতদিন মাটির নিচেই চাপা ছিল। হঠাৎ সেই লোকটা মাটি করে আংটিটা পায় আর তারপর সেই আংটিটা রামকে দেয়। সীতা যখন প্রথম দেখায় রামের সাথে হাত মিলিয়েছিল, তখন ওই আংটির সাথে তার সংস্পর্শে ওই আংটির ভিতরে থাকা রামের আত্মা আবার জেগে ওঠে। আর সেই আত্মা চায় না যে তার সীতা অন্য কারো হোক। সেই কারণেই বর্তমানের রামকে সীতার থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল আর তার জন্যই এত সব কাহিনী করেছে। এরপর তান্ত্রিক আত্মাকে বুঝায় যে আগের জন্মে সীতার সঙ্গে যা ঘটেছে তার তা কিছুই মনে ছিল না, আর সেই কারণেই সেই রামের প্রেমে পড়েছে এবং তাদের ভালোবাসা পবিত্র। তাই ওই আত্মা এদের ভালোবাসাকে সম্মান করবে না শেষ করে দেবে, সেই ডিসিশন ওই আত্মার উপরেই ছেড়ে দেয় তান্ত্রিক। সীতা আংটিটা তুলে নেয়, নিজের বুকের ভেতর চেপে ধরে। অতীতের সব কথা তার মনে পড়ে যায়, খুব কান্না করতে থাকে। তার কান্না দেখে তান্ত্রিক নিজেও কান্না করে দেয়। এরপর আংটিটা নিজের থেকেই বর্তমানের রামের কাছে চলে যায়, আর যার থেকে বোঝা যায় যে অতীতের রাম তার ভালোবাসা বর্তমানের রামের কাছে দিয়ে গেল। আর মুভিটা এখানেই শেষ হয়েছে। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। টাটা।